আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনাটা একটু ভিন্ন এবং আমার মনে হয় এটা বর্তমান সময়ের সবচেয়ে কৌতূহল উদ্দীপক রাজনৈতিক ঘটনাগুলোর একটা। আপনারা যদি একটু গভীরভাবে খেয়াল করেন, দেখবেন রাজনীতির মাঠে বাতাসের গতিবেগ কিন্তু বদলাতে শুরু করেছে এবং এই বদলটা এমন এক জায়গা থেকে আসছে যা হয়তো মাস কয়েক আগেও কেউ কল্পনা করতে পারেনি। আমি কথা বলছি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বা যারা এখন ক্ষমতার কেন্দ্রে আছেন কিংবা আসার চেষ্টা করছেন, তাদের হঠাৎ বদলে যাওয়া সুর নিয়ে। আপনারা নিশ্চয়ই নানাভাবে লক্ষ্য করেছেন। সম্প্রতি গণ অধিকার পরিষদের ভিপি নূর এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তায় একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। তারা হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি বেশ নমনীয় হয়ে উঠেছেন। যেই দলটাকে তারা গত ১.৫ বছর ধরে কোণঠাসা করে রেখেছেন, যেই দলের নেতাকর্মীদের উপর হামলা মামলার খড়গ নেমে এসেছে, হঠাৎ করে আজ ভোটের মাঠে দাঁড়িয়ে সেই তাদেরকেই তাদের খুব দরকার হয়ে পড়েছে। এই বিষয়টা আসলে কতটা রাজনৈতিক আর কতটা অস্তিত্ব রক্ষার, সেটাই আজ আমি আপনাদের সামনে ভেঙে বলার চেষ্টা করব। শুরুতেই বিপিন নূরের একটা বক্তব্যের কথা ধরা যাক। তিনি বলছেন, আওয়ামী লীগ অনেক বড় একটা দল। তাদের নেতাকর্মীদের বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার বা স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তিনি আরও বলছেন, ব্যক্তি অপরাধ আর দলের সাধারণ সমর্থক এক নয়। তাই সবাইকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। হঠাৎ কেন এই উপলব্ধি? আসলে বিষয়টা হলো ভোটের রাজনীতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তারা বুঝতে পারছে যে মাঠের বাস্তবতা আর টেলিভিশনের টক শো এক জিনিস নয়। বাংলাদেশ আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক বা সমর্থক গোষ্ঠী আছে, তাদের পুরোপুরি ইগনোর করে বা মাইনাস করে আসলে কোনোভাবেই ক্ষমতায় আসা কিংবা টিকে থাকা সম্ভব নয়। এটা ভিপি নূর যেমন বুঝতে পারছেন, তেমনি মির্জা ফখরুলও কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, তারা কি সত্যিই আওয়ামী লীগকে ভালোবাসেন? নাকি এটা তাদের নিজেদের পিঠ বাঁচানোর কৌশল? আমার মনে হয় উত্তরটা দ্বিতীয়টি। এই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, মাইনকার চিপা। এরা এখন সেই মাইনকার চিপায় পড়েছেন। পটুয়াখালীতে বিপিনুরের কথাই ধরুন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী কে? সেখানে তার লড়াইটা হবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে। আবার ঠাকুরগাঁয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থা দেখুন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছেন জামাত বা শিবিরের সাবেক নেতারা। অর্থাৎ এতদিন যারা মিত্র ছিলেন ভোটের মাঠে, তারা এখন সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের এখন দরকার আওয়ামী লীগের সেই ভোটগুলোই, যাদেরকে এতদিন তারা নানাভাবে মামলা হামলা দিয়ে কোণঠাসা করে রেখেছেন। ঠাকুরগাঁও এক আসনের সমীকরণটা যদি দেখেন, সেখানে প্রায় 25 থেকে 30% ভোট হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের। আর আমরা কিন্তু ঐতিহাসিকভাবেই জানি এই ভোটগুলোর বড় একটা অংশ সবসময় আওয়ামী লীগের বাক্সে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করেই জানেন এই ভোটগুলো ছাড়া তার পক্ষে বৈতরণী পার হওয়া প্রায় অসম্ভব। তাই তিনি এখন হিন্দু ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন। অথচ একটু পিছনে ফিরে তাকান, এই ঠাকুরগাঁয়েরই প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনকে ৫ আগস্টের পর কি জঘন্যভাবে অপদস্থ করা হয়েছিল। তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। তখন কিন্তু মির্জা ফখরুল বা তার দলের কেউ এই অমানবিকতার প্রতিবাদ করেননি বা তাদেরকে থামাননি। কিন্তু আজ যখন ভোটের দরকার, তখন তিনি আপা আপা বলে সেই মানুষদেরই
দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটাকে কি বলবেন? আসলে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং স্বার্থের প্রয়োজনে মানুষ কত দ্রুত রং বদলাতে পারে তার ক্লাসিক উদাহরণ আমরা এখন দেখছি। তারা এখন বলছে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু বাস্তবতা হলো গত ১.৫ বছরে তারা যে বিভাজনের রাজনীতি তৈরি করেছে, যে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছে, সেটা কি এত তাড়াতাড়ি নেভানো সম্ভব? বিপিন নূর বলছেন ছোট্ট দেশ, গায়ে গা লাগিয়ে চলতে হয়। কিন্তু এই কথাটা কি তাদের মনে ছিল যখন তারা নির্বিচারে মানুষের উপর ব্যাপকভাবে চড়াও হয়েছিল? আমার কাছে মনে হচ্ছে এই যে হঠাৎ করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বা তাদের স্পেস দেওয়ার কথা বলা হচ্ছে, এটা আসলে তাদের দুর্বলতারই প্রকাশ। তারা বুঝতে পারছে যে দেশ চালানো বা নির্বাচনে জেতা একা তাদের পক্ষে সম্ভব নয়। দেশের একটা বিশাল অংশকে বাদ দিয়ে কোনো সরকারই টিকতে পারে না। আর এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যে নড়বড়ে অবস্থায় আছে তা তাদের কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি বলেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, কোনো কিছুই তো নিয়ন্ত্রণে নেই। মানুষ এখন অস্থির হয়ে আছে। এই অস্থিরতা এবং তাদের নিজেদের সাংগঠনিক দুর্বলতাই আসলে তাদের বর্তমান সময়ে বাধ্য করছে তাদের সুর নরম করতে। এখন একটা বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আসলেই ফিরবে বা কবে ফিরবে? আপনারা যদি প্রকৃতির নিয়মের দিকে তাকান, দেখবেন কোনো শূন্যতাই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে। নেতারা পলাতক বা আত্মগোপনে আছেন। কিন্তু তৃণমূলের যে বিশাল কর্মী বাহিনী বা সমর্থক গোষ্ঠী, তারা কিন্তু হারিয়ে যায়নি। তারা শুধু সময়ের অপেক্ষা করছে। আমার বিশ্লেষণ হলো আগামী মার্চ বা এপ্রিল মাস নাগাদ আপনারা রাজনীতির মাঠে এক বিশাল পরিবর্তন দেখতে পাবেন। কারণ যারা এখন ক্ষমতায় আছেন বা আসার চেষ্টা করছেন, তাদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা যত বাড়বে, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা তত ফিরে আসবে। দেখুন, একটা বিষয়ে আমাদের কিন্তু মনে রাখা দরকার। ২০০৬ সালের পর বিএনপির অবস্থাও কিন্তু খুব নাজুক ছিল। তাদের নেতৃত্ব ছিল না। দলের ভেতর ভাঙন ছিল। কিন্তু তারা তো হারিয়ে যায়নি। রাজনীতিতে চড়াই-উতরাই থাকেই। আওয়ামী লীগের মতো একটা শতবর্ষী দলকে চাইলেই মুছে ফেলা যায় না। বরং এখনকার এই শাসকরা যত বেশি ভুল করবে, তত বেশি জনদুর্ভোগ বাড়বে। মানুষ ততই আগের সময়ের সাথে তুলনা করা শুরু করবে এবং সেই তুলনাটা কিন্তু ইতিমধ্যে ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। আরেকটা বিষয়ে এখানে না বললেই নয়। সেটা হলো মানবিকতার দিক থেকে রাজনীতি থাকবে। ক্ষমতা আসবে যাবে কিন্তু মানুষের জীবন চলে গেলে তো আর ফেরে না। আপনারা হয়তো বাগেরহাটের সেই ঘটনাটা শুনেছেন বা দেখেছেন। ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ২ সন্তানের জননী কিভাবে অপমানে কষ্টে আত্মহত্যা করেছেন। জেল গেটে তার বোনের সেই আর্তনাদ শুনলে যেকোনো পাষাণ হৃদয়ের মানুষের চোখেও কিন্তু জল আসবে। একটা মানুষ শুধু রাজনীতির কারণে জেলে, তাকে দেখতে না পেয়ে বা পরিবারের উপর চাপ সহ্য করতে না পেরে একজন নারী যখন আত্মহত্যার পথ বেছে নেন, তখন সেই রাজনীতির নৈতিকতা নিয়ে প্রশ্ন তো জাগেই। এই যে হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের পরিবারের এই কান্না, এই অভিশাপ কি বৃথা যাবে? প্রকৃতি কিন্তু সবকিছুর হিসাব রাখে। আর যারা ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলছেন না, তাদের আসলে মনে রাখা উচিত সময় সবসময় কিন্তু একরকম যায় না। শেষ করার আগে একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করতে চাই। ২০২৬ সালটা হবে বাংলাদেশের রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট। এখন যারা নির্বাচন করে অস্থির হচ্ছেন বা একতরফাভাবে সবকিছু করতে চাইছেন,
তারা শেষ পর্যন্ত সফল হতে পারবেন না। কারণ একটি সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া এবং আওয়ামী লীগকে মূলধারায় ফিরিয়ে আনা ছাড়া বাংলাদেশের কোনো সরকারই স্থিতিশীল হতে পারবে না। ভিপি নূর যেটা অবচেতন মনে বলে ফেলেছেন যে ৫০% মানুষকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন সম্ভব নয়। এটাই আসলে একটি চরম সত্য। সুতরাং যারাই ক্ষমতায় আসবেন কিংবা যারাই ক্ষমতায় আসার জন্য এখন ব্যাপক দৌড়ঝাঁপ করছেন, তাদের হাতেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হচ্ছে এবং এই পুনর্বাসনের ধারা কিন্তু অব্যাহত থাকবে।